আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশের ৪৯৫টি উপজেলা ভ্রমণের অংশ হিসেবে আমি এখন আছি আমার ৯০তম উপজেলা ফরিদপুরের ভাঙ্গায়। তো চলেন শুরু করি। ভাঙ্গা কুমার নদের তীরবর্তী ফরিদপুরের এমন এক উপজেলা যার নাম শুনেনি এমন মানুষ বাংলাদেশে পাওয়া যাবে না। কারণ বাংলাদেশের সবচেয়ে দৃষ্টিনন্দন হাইওয়ে গোল চত্বর এই উপজেলায়। কুমার নদের তীরে গড়ে ওঠা একটি বাজার বা গঞ্জের নামানুসারে এ এলাকার পূর্ব নাম ছিল কুমারগঞ্জ। কথিত আছে কুমার নদের উত্তর পারে এক বিরাট হাট বসত। একসময় এই হাটকে কেন্দ্র করে নদীর উত্তর ও দক্ষিণ পারের লোকজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় এবং এক পর্যায়ে হাটটি নদীর উত্তর থেকে দক্ষিণ পারে স্থানান্তরিত হয়। বিভিন্ন স্থান থেকে আগত লোকজন তখন নতুন এই হাটকে ভাঙ্গা হাট নামে ডাকা শুরু করে, আর এভাবেই কুমারগঞ্জ থেকে ভাঙ্গা অঞ্চলের নামকরণ হয়। আজকের ভিডিওতে দেখব এই ভাঙ্গা উপজেলার প্রাচীন কয়েকটি মসজিদ, বিখ্যাত পরিচালক তারেক মাসুদের বাড়ি, আর মিষ্টি খাবো ভাঙ্গার জনপ্রিয় অনিল দাসের দোকানে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঢাকা থেকে ফরিদপুর, বরিশাল বা যশোর, খুলনাগামী যে কোনো বাসে উঠে নামতে পারবেন ভাঙ্গা উপজেলায়। এছাড়া চাইলে ঢাকা থেকে সরাসরি ট্রেনেও আসা যায় ভাঙ্গায়, যদিও বাস থেকে ট্রেনে ভাড়া পড়বে একটু বেশি। তবে আমি এবার ঢাকার ফুলবাড়িয়া থেকে বাসে উঠে 200 টাকা দিয়ে নেমে গেলাম ভাঙ্গা গোল চত্বরের একটু আগে পুলিয়া বাজারের সামনে। আমার ফরিদপুর ট্যুরের শুরু করলাম এই ভাঙ্গা উপজেলার পুলিয়া বাজার থেকে। এই পুলিয়া বাজার থেকে এখন যাব এই ভাঙ্গার সবচেয়ে সুন্দর একটি মসজিদ, পাত্রাইল মসজিদে। পুলিয়া বাজারের এই রেল ওভারপাস পার হয়ে একটা অটোতে উঠলাম। কালামৃধা যে অটোগুলো ডাকতে থাকে সেগুলোর একটায় উঠে 20 টাকা ভাড়া দিয়ে নামলাম দিঘির পার বাজারে। এরপর এরকম একটা রাস্তা দিয়ে মিনিট 3 হাঁটতেই চলে আসলাম পাত্রাইল মসজিদের সামনে। ভাঙ্গা উপজেলার এই মসজিদটি প্রায় 650 বছরের পুরাতন। বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের শাসনামলে বাংলা 1393 থেকে 1410 সালের মধ্যে মসজিদটি নির্মিত হয়েছিল। শাহ ইসমাইল ও শাহ ইউসুফ নামের দুই ব্যক্তির আহ্বানে সাড়া দিয়ে মজলিস আউলিয়া খান নামক এক দরবেশ সুদূর বাগদাদ থেকে এখানে আসেন ধর্মপ্রচারের উদ্দেশ্যে। সেই সময়ে তিনি এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদটি 10 গম্বুজ বিশিষ্ট, আর 4 কোণায় রয়েছে 4টি মিনার। মসজিদের গায়ে রয়েছে দৃষ্টিনন্দন টেরাকোটার কারুকাজ সহ নানা রকম শৈল্পিক কারুকার্য। মসজিদের প্রধান ফটকের ওপরে 2টি পাথরের শিলালিপি রয়েছে, তবে সেগুলো অস্পষ্ট। মসজিদের ভিতরটা হচ্ছে অনেকটা চাঁপাইনবাবগঞ্জে আমরা যে মসজিদগুলো দেখি, ছোট সোনা মসজিদ, খানিয়াদিঘি মসজিদ বা 60 গম্বুজ মসজিদের ভিতরে যেরকম থাম বা স্তম্ভ, এই মসজিদটার ভিতরেও কিন্তু এরকম 4টা স্তম্ভ আছে। এগুলোর উপর ভর করেই মসজিদের গম্বুজগুলো নির্মিত হয়েছিল। এক সারিতে 5টি করে, 2 সারিতে মোট 10টি গম্বুজ। মসজিদটিতে একটি মাত্র কক্ষ, কোনো বারান্দা নেই। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে প্রধান যে মেহরাব, অর্থাৎ যেখানে ইমাম সাহেব ইমামতি করেন, যেখানে দাঁড়িয়ে এটার অবস্থাও কিন্তু খুবই খারাপ দেখা যাচ্ছে। সংস্কার না করলে হয়তো এগুলো কিছুদিন পরে পুরোই নষ্ট হয়ে যাবে। তবে মসজিদটি ইতোমধ্যেই বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে, তাই অন্যান্য অনেক প্রাচীন মসজিদের তুলনায় এটি বেশ ভালো অবস্থায় আছে। এটা হচ্ছে মসজিদের পশ্চিম দিকে মেহরাবের অংশটা। এখানে দেখেন এই যে লম্বা হচ্ছে একটা ইট দিয়ে কারুকাজ করা, এরকম আসলে এর আগে কোনো মসজিদে দেখিনি। মসজিদের পশ্চিমের দেয়ালেও এরকম পোড়ামাটির ইট দিয়ে সুন্দরভাবে ডিজাইন করা, কিন্তু ইটগুলো সংস্কারের অভাবে খুলে যাচ্ছে। এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে, এগুলা কিন্তু হচ্ছে
স্তম্ভ বা পিলার। মসজিদের ভিতরে যে পিলারগুলো দেখালাম ৪ টা পিলার, ওগুলো কিন্তু হচ্ছে পরে সংস্কার করে করা হয়েছে। আর মেইন মসজিদটি যখন নির্মিত হয়েছিল, তখন কিন্তু এগুলো ছিল আসল পিলার। পরে এগুলো হচ্ছে অনেক বছর বয়স হয়ে গেছে যেহেতু এগুলো ভেঙে গেছিল। পরে এগুলো সরিয়ে নতুন করে ৪ টা পিলার ভিতরে করা হইছে। মসজিদের আঙিনার ঠিক দক্ষিণ পাশেই এক গম্বুজ বিশিষ্ট একটি কক্ষ দেখা যায়। এই কক্ষের ভেতরেই একটি পাকা করা কবর, যেখানে শায়িত আছেন এই মসজিদের প্রতিষ্ঠাতা মজলিস আউলিয়া খান। এটা হচ্ছে এই মসজিদের প্রতিষ্ঠাতা মজলিস আউলিয়া খান, ওনার কবর। তা বাংলাদেশের মানুষের তো সমস্যা একটাই, যে কোনো কবরকে হচ্ছে মাজার বানায় ফেলে। তো এটাও হচ্ছে এরকমই এখন একটি মাজার। মসজিদের আঙিনায় ঠিক এরকমই আরেকটি কবর রয়েছে। এটি দরবেশ নাজিমুদ্দিন দেওয়ানের। মসজিদের ঠিক পূর্ব দিকেই হচ্ছে এই দিঘিটা, যেটা হচ্ছে পাতরাইল দিঘি। অত্র অঞ্চলের মানুষের পানীয় জলের সমস্যা দূর করতে মজলিস আউলিয়া খান ৩৩ একর জমির ওপর এই দিঘিটি খনন করেছিলেন। আর এজন্যই মসজিদটি দিঘির পাড় আউলিয়া মসজিদ নামে স্থানীয়দের কাছে পরিচিত। মসজিদ দেখা শেষ করে একটা অটোতে উঠলাম। ১০ টাকা ভাড়া দিয়ে নামলাম শিমুল বাজার। এখানের একটা দোকানে নাস্তা শেষ করে এবার যাব আজিমনগর বাজারের দিকে। অটোর জন্য ওয়েট করতে লাগলাম। নাস্তা শেষ করে অটোতে উঠলাম। রাস্তাটা জোস, আর মামার টমটমটাও সেই অস্থির একটা রাস্তা দিয়ে অস্থির টমটম দিয়ে যাচ্ছি। আজিমনগর বাজারের একটু আগে অটো থেকে নেমে হাঁটা শুরু করলাম গুগল ম্যাপ দেখে। এখানেও নাকি একটা প্রাচীন মসজিদ রয়েছে। এটি এক গম্বুজ বিশিষ্ট ছোট এক মসজিদ, যদিও বর্তমানে সংস্কার করে বর্ধিত করা হয়েছে। মসজিদের একটি শিলালিপি অনুযায়ী এটি নির্মিত হয় 1801 সালে। তবে শিলালিপিতে নির্মাতাকে তা উল্লেখ নেই। স্থানীয়দের কাছে জানা যায় গোলাম হোসেন নামক এক ব্যক্তি মসজিদটি নির্মাণ করেছিলেন। কিন্তু মসজিদ হচ্ছে সংস্কার করে আর পিছনে বাড়াটারে মানে এমন অবস্থা করছে যে দেখে আসলে বুঝার উপায় নাই যে এখানে পুরাতন ঐতিহাসিক এক মসজিদ রয়েছে। কি যে এক টাইলস সংস্কৃতি এই দেশে শুরু হয়েছে, আমি জানি না যে এই দেশের মানুষের কি সমস্যা, যে নিজের আভিজাত্য, নিজের সংস্কৃতি, নিজের ইতিহাসকে আসলে কেউই ধরে রাখতে পারে না। মানে যত মসজিদ আছে সব হচ্ছে পুরাতন কারুকাজ সব ভেঙে হচ্ছে গিয়ে টাইলস করে সিমেন্ট দিয়ে ঢালাই দিয়ে একেবারে যাচ্ছে তাই অবস্থা বানায় দিছে। এখান থেকে কিছুটা হতাশ হয়ে একটা অটোতে উঠে গেলাম। এবার যাচ্ছি এই ভাঙ্গার সবচেয়ে আইকনিক এবং জনপ্রিয় জায়গা ভাঙ্গা মোড়ে। যাওয়ার সময় চোখে পড়লো ভাঙ্গা টোল প্লাজা। যেহেতু অটো দিয়ে যাচ্ছিলাম তাই সার্ভিস লেন হয়েই যেতে হচ্ছিল। চলে আসলাম এই ভাঙ্গা উপজেলার সবচেয়ে বিখ্যাত জায়গা ভাঙ্গা মোড়ে। মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সর্বশেষ যে জায়গাটা এটা হচ্ছে ভাঙ্গা মোড়। আর এই পুরো উপজেলাটাই বিখ্যাত হচ্ছে এই ভাঙ্গা মোড়ের কারণে। ভাঙ্গা মোড় থেকে এবার আমি যাব রায়পাড়া বাজারের দিকে। ভাঙ্গা মোড় থেকে বরিশাল রোডে ঢুকলেই চোখে পড়বে ভাঙ্গা উপজেলা মডেল মসজিদ। ভাঙ্গা মোড় থেকে এই মসজিদের পাশের রাস্তা দিয়েই অটোগুলো যায় রায়পাড়ার দিকে। তবে রাস্তার অবস্থা খুব বেশি ভালো ছিল না। মোড় থেকে 30 টাকা ভাড়া দিয়ে আমি নামলাম সদরদি হাই স্কুলের গেটের পাশে। এরপর রাস্তা থেকে নেমে এরকম একটা পথ ধরে মিনিট খানেক হাঁটার পরেই একটা বাড়ির সামনে এসে উপস্থিত হলাম। চলে আসলাম রায়পাড়া জমিদার বাড়িতে। আমি এখন জমিদার বাড়িটার ভিতরে ঢুকতেছি। আর পুরো জমিদার বাড়িটাই হচ্ছে আপনি আসলে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না, এত সুন্দর। চারদিকে হচ্ছে 4টা বিল্ডিং আর মাঝখানে হচ্ছে খালি জায়গা, মানে সেই লেভেলের অস্থির। আর দেখেন যে তখন কি পরিমাণ উঁচু করে বানানো হয়েছিল। আমি এখন মাটিতে দাঁড়ায় আছি আর ঠিক আমার মাথার সমান এটা হচ্ছে বেসমেন্ট। এটার উপর থেকে হচ্ছে বিল্ডিং গুলো 2 তলা করে বানানো। 4টা বিল্ডিংই হচ্ছে আলাদা আলাদা করে, আর প্রত্যেকটারই সম্মুখ দিক ছিল
এই দিকটা মানে কোর্টইয়ার্ড বা মাঝখানের যে ফাঁকা জায়গা বা আঙিনা বা উঠান আপনি যেটাই বলেন এই দিকে। তবে এখন হচ্ছে সবগুলো বিল্ডিং বা বাড়ি হচ্ছে যেহেতু এগুলো ভাগ হয়ে গেছে, সো এগুলোর সবগুলোরই মেইন গেট বা প্রধান প্রবেশদ্বার কিন্তু এখন হচ্ছে ঠিক আমার পিছনের দিকে বা এই কোর্টইয়ার্ডটার উল্টা দিকে। এই বাড়ির 4টি ভবনের প্রতিটি ভবনই 2 তলা। আর প্রত্যেকটি ভবনের দেয়ালে এত সুন্দর কারুকার্য খচিত, দেখলেই মনে পড়ে একসময় কতটা আভিজাত্যের প্রতীক ছিল এই বাড়িটি। স্থানীয়দের কাছে জানা যায় এই বাড়িটির বয়স 200 বছরের কম নয়। তবে কে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন তার সঠিক তথ্য কেউ দিতে পারেনি। এখানে 2টা বিল্ডিং এর মাঝখানেই হচ্ছে এরকম আমার পিছনে দেখতে পাচ্ছেন 2টা বিল্ডিং এর মাঝখানে রাস্তা। আবার আমি এখন হচ্ছে 2টা বিল্ডিং এর এই যে মাঝখান দিয়ে ঢুকতেছি। এরকম প্রত্যেকটা বিল্ডিং এর মাঝেই হচ্ছে এরকম ভেতরের দিকে যাওয়ার রাস্তা আছে। এই রাস্তা ধরেই একটু এগোতেই ভবনগুলোর ভেতরের দিকটা দেখতে পেলাম। এটা হচ্ছে জমিদার বাড়ির পিছনের দিক বা এই ভবনগুলোর ভেতরের দিক বা অন্দরমহলের দিক বলতে পারেন। এই দিকটা তেমন বেশি একটা দেখতে সুন্দর না, সামনের দিকটাই হচ্ছে সুন্দর। আর এখানে কিন্তু এখন এই জমিদারদের যে বংশধর আছে তারা সবাই কিন্তু হচ্ছে এখানে বাস করে। এত সুন্দর একটা জমিদার বাড়ি, কিন্তু এটা আসলে কে নির্মাণ করছেন বা এটার ইতিহাস আসলে কোনো কিছুই জানতে পারলাম না। আপনারা নেট থেকে যদি এই রায়পাড়া জমিদার বাড়ি ভাঙ্গা উপজেলার সার্চ দেন তাহলে যে তথ্যগুলো পাবেন যে লাজবন্ত সিং নির্মাণ করেছিলেন বা আখিরা নদীর তীরে, এগুলো সবইগুলোই হচ্ছে ভুল তথ্য। এটার আশেপাশে কোনো নদী নাই বা লাজবন্ত সিং নামে এরকম কোনো ব্যক্তিও ছিলেন না। ভাবছিলাম যে এখানে এসে হয়তোবা এই বাড়ির কারোর সাথে কথা বলে একটু ইতিহাসটা জানার চেষ্টা করব, কিন্তু আসলে এরকম কাউকেই পেলাম না। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাদের এখানে ঘুরতে আসছি এই ব্যাপারটা বোধহয় তাদের কাছে ভালো লাগতেছে না। ভাঙ্গা উপজেলায় যদি আসেন তাহলে আমি মনে করি যে এই জায়গাটাতে অবশ্যই আসা উচিত। কিন্তু এখানে আসলে শুধুমাত্র এই কোর্টইয়ার্ডটাই দেখতে পারবেন। আর বাকি ভিতরের যে রুমগুলো, কক্ষগুলো বা ছাদের উপরে কোথাও আসলে যাওয়া যায় না। আমি অনেক রিকোয়েস্ট করলাম। বাট কোনো কাজ হইল না আসলে। যাওয়ার কোনো সুযোগ পেলাম না আসলে অ্যাকচুয়ালি। রায়পাড়া জমিদার বাড়ি থেকে বের হয়ে আবারও একটা অটোতে উঠলাম। যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা ধরেই ফিরবো আবার ভাঙা মোড়ে। ভাঙা মোড়ে কুমার নদের ওপর একটা ব্রিজ আছে, আর ব্রিজের পাশে ভাঙ্গা খাদ্য গুদাম নামে একটা সাইনবোর্ড দেওয়া আছে। কুমার নদের পাশেই একটা মসজিদ আছে, শাহ সাহেব বাড়ি মসজিদ। এখন এই মসজিদে যাচ্ছি। ভাই যে রাস্তাতে যাচ্ছি, এত চিপা গলি, আমার মনে হয় যে ঢাকা শহরেও আমি এত চিপা গলি দেখি নাই। ঠিক মতো হাঁটাও যায় না। আমার মনে হয় পুরান ঢাকায়ও এরকম গলি খুব কম দেখছি আমি। মানে এত চিকন, 2 জন মানুষ ঠিক মতো হাঁটতে পারবে না। পিছনের এই গলিটা দিয়েই হচ্ছে আমি বের হইলাম, মানে পৌঁছাইলাম এই মসজিদের সামনে। তবে এটা ছিল একটা শর্টকাট। মেইন যে রাস্তা এটা ছিল আমার পিছনের, এখন যে দেখতে পাচ্ছেন এটা ছিল হচ্ছে মেইন রাস্তাটা, কিন্তু এই দিয়ে আসলে ঘোরা হবে। তাই আমি শর্টকাটটা দিয়ে চলে আসছি। আসলে আমি চলে আসি নাই, আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, উনি আমাকে আসলে শর্টকাটটা দেখিয়ে দিয়েছিল। যাই হোক, চলে আসলাম হচ্ছে মসজিদটির সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শাহ সাহেব বাড়ি মসজিদ। আজ থেকে প্রায় 700 বছর আগে ধর্মপ্রচারের উদ্দেশ্যে শাহ জমিরুদ্দিন নামক এক সুফি দরবেশ সুদূর ইয়েমেন থেকে এই অঞ্চলে আসেন। তখন তিনি কুমার নদের পাড়ে ছনের তৈরি একটি মসজিদ নির্মাণ করেন। এরপর তার বংশধর শাহ মাইনুদ্দিন সেই মসজিদ সংস্কার করেন টিন দিয়ে। এভাবেই বংশ পরম্পরায় 1631 সালে বর্তমানে মসজিদটির ভিত্তি নির্মিত হয়। এরপর বিভিন্ন ধাপে মসজিদটি সংস্কার করে বর্ধিত ও সৌন্দর্য বর্ধন করা হয়। আর এই শাহ পরিবারের নামানুসারেই মসজিদটি শাহ সাহেব বাড়ি মসজিদ নামে এলাকায় পরিচিত। এটি 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ।
তবে মসজিদটি এক কক্ষ বিশিষ্ট, এতে কোনো বারান্দার অংশ নেই। যদিও বর্তমানে টিন দিয়ে বারান্দা বানানো হয়েছে। মসজিদের দক্ষিণ পাশেই রয়েছে কবরস্থান, আর এর পাশেই একটি ঈদগাহ। এটা হলো কবরস্থান। আল্লাহর এখানে শুয়ে রয়েছে, মসজিদের প্রতিষ্ঠাতারা যারা তারা এখানে শুয়ে আছেন। এই জায়গা শাহ জমিউদ্দিন রহমতুল্লাহ আলাইহির কবর, তার মাথা এখানে, এই জায়গা। তারপরে ওইখানে হলো মাঠ, ঈদগার মাঠ, আমি নামাজ পড়াই আল্লাহর রহমতে। কথা হচ্ছিল এই মসজিদের মোতোয়ালি এবং ইমাম সাহেব চাচার সাথে, এবং ওনার পূর্বপুরুষরাই কিন্তু এই মসজিদটি নির্মাণ করেছিলেন। হ্যাঁ, মসজিদের ভেতরে প্রতিটি দেয়ালে সুন্দর কারুকাজ করা, তবে সংস্কার করে সেগুলোতে নতুন রং করা হয়েছে। জোহরের আজান হয়ে যাওয়ায় নামাজ শেষ করেই মসজিদ থেকে বেরিয়ে পড়লাম। এবার না হেঁটে একটা অটোতে করে আবারও চলে আসলাম ভাঙ্গা থানার মোড়ে। ভাঙ্গা থানার মোড় থেকে দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসলাম ভাঙ্গা বাজারে। এখানে অনিল দাসের মিষ্টির দোকান নামে খুবই জনপ্রিয় একটা মিষ্টির দোকান আছে, খুব ভালো নাকি রসগোল্লা পাওয়া যায়। ঘুরতে আসি যেহেতু ভাঙ্গা, এটা তো মিস করা যায় না, তাই চলে আসলাম। দোকানে ঢুকতেই দেখলাম গরম গরম রসগোল্লা আনা হয়েছে। এই দোকানের সবচেয়ে জনপ্রিয় আইটেমই হচ্ছে এই রসগোল্লা। এখানে বিভিন্ন সাইজের রসগোল্লা পাওয়া যায়। শতবর্ষী পুরাতন দোকানটা শুরু করেছিলেন অনিল রঞ্জন দাস। এটা হচ্ছে ছোট সাইজ না? হ্যাঁ, এটা ছোটটা। আর এটা হলো মাঝারি। হ্যাঁ, এটা হলো বড় সাইজ। রসগোল্লা ছোটটা আছে 10 টাকা, এটা আছে 20 টাকা, বড়টা আছে 40 টাকা, এবং দুধের দাম বেশি হলে 50 টাকা রেখে হবে। এখানে ক্ষীরাই চমচম নামে একটা মিষ্টি দেখলাম, মনে হলো ভালোই হবে। ক্ষীরের চরম 400, ল্যাংচা আছে 300, ছানা 600, দুধের দাম 5 ছিল, ছানা 800 টাকা। আমি এক পিস ছোট সাইজের রসগোল্লা আর এক পিস ক্ষীরাই চমচম নিয়ে নিলাম। প্রথমে টেস্ট করব রসগোল্লাটা, কারণ এটাতে মিষ্টির পরিমাণ একটু কম থাকে। একদম গরম গরম রসগোল্লা। আমি বুঝি না, আমি যেখানে মিষ্টি খাইতে যাই, যাওয়ার সাথে সাথে দেখি যে গরম গরম মিষ্টি পাওয়া যায়। এই মিষ্টি একদম গরম। সেই ভালো লাগলো না। টেস্ট বরিশালের মিষ্টির থেকে মোটামুটি আমার কাছে বেটার মনে হয়েছে। এরপরে নিলাম ক্ষীরাই চমচম। এটার পিস 30 টাকা করে। এটা কিছুটা চমচমের মতোই, কিন্তু ওপরে মালাই দেয়া। তবে আমার কাছে রসগোল্লাটাই ভালো লাগছে, এটা তেমন বেশি একটা ভালো লাগেনি। তো ভাঙ্গা আসলে অবশ্যই হচ্ছে অনিল দাসের রসগোল্লা খেতে হবে। মিষ্টি খাওয়া শেষ করে দোকান থেকে বের হয়ে অটোর জন্য হাঁটাহাঁটি করতেই পাশে একটি ভবন চোখে পড়ল। দেখলাম এটি ভাঙ্গা চৌকি আদালত। এখান থেকে এখন যাব তারেক মাসুদের বাড়ি দেখতে। একটা অটোতে করে চলে আসলাম ভাঙ্গা মোড়ে। এরপর আরেক অটোতে ভাঙ্গা মোড় থেকে খুলনা যশোর রোডের এই সাইনবোর্ড দেখে নেমে গেলাম। রাস্তা পার হয়ে একটা মেঠোপথ ধরে এগোতেই চোখে পড়ল বাড়িটি। বাংলাদেশের চলচ্চিত্র জগতের শ্রেষ্ঠ পরিচালক ছিলেন জহির রায়হান। আর জহির রায়হানের পরে বাংলাদেশের যে পরিচালক সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করেছিলেন, তিনি হচ্ছেন তারেক মাসুদ। আমি এখন আছি তার বাড়ির সামনে। 1956 সালে তিনি ভাঙ্গা উপজেলায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেই জড়িয়ে পড়েন চলচ্চিত্র নির্মাণে। 2002 সালে মুক্তি পায় তার প্রথম চলচ্চিত্র মাটির ময়না। এটি শৈশবে তার মাদ্রাসা জীবনের অভিজ্ঞতা নিয়ে নির্মিত। ছবিটি বাংলাদেশ থেকে প্রথম চলচ্চিত্র হিসেবে অস্কারেও জমা দেওয়া হয়। 2011 সালে মানিকগঞ্জের শুটিং লোকেশন ঠিক করে ঢাকা ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। বাড়ির পাশেই তার কবর রয়েছে। তারেক মাসুদের বাড়ি থেকে বের হয়ে আবারও চলে আসলাম ভাঙ্গা পৌরসভা মোড়ে। এখন যাব ভাঙ্গা রেল স্টেশনে।
পৌরসভার মোড় থেকে অটোতে 20 টাকা ভাড়া লাগে রেল স্টেশন পর্যন্ত। একদম নতুন একটা স্টেশন। নর্মালি বাংলাদেশের যে কোনো জায়গায় বাসের থেকে ট্রেনের ভাড়া কম, কিন্তু এই ভাঙ্গায় তার উল্টো। এখানে বাসের থেকে ট্রেনে আসতে ভাড়া বেশি লাগে। পদ্মা ব্রিজের নিচ দিয়ে যখন হচ্ছে রেল লাইনটা চালু হয়, এরপরে কিন্তু হচ্ছে ভাঙ্গা স্টেশনটা উদ্বোধন করা হয়। আগে কিন্তু এখানে কোনো রেল লাইন ছিল না। এখন হচ্ছে এই ভাঙ্গা হয়ে আপনি সব জায়গায় যেতে পারবেন। আপনার রাজবাড়ী, কুষ্টিয়া, যশোর, খুলনা সবগুলো ট্রেন হচ্ছে এখন যমুনা সেতু বাদ দিয়ে পদ্মা সেতু দিয়ে হচ্ছে এই রোডটা ইউজ করে সব গন্তব্যে যায়। তবে আমি ভাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে কোথাও যাচ্ছি না, কারণ আমি আমার ভাঙ্গা উপজেলার ভিডিওটা এই ভাঙ্গা রেলওয়ে স্টেশন থেকেই শেষ করতেছি। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।